গানে গানে প্রাণে প্রাণে ভেসে আসা সুরের টানে এসো যাবো আজ দুঃখ ভুলে রঙিন ডানা মেলে এলো ঘরে ঘরে সবার তরে বর্ণিল আনন্দ প্রিয় দর্শক, দেশে ও প্রবাসের সকল শ্রেণীর সকল দর্শককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে বিনোদন ম্যাগাজিন স্মাইল শো। দর্শক বন্ধুরা, অনেক রকম গেম শো, টক শো, ফ্যাশন শো আর লাইভ শোর মাঝে আপনারা উপভোগ করছেন বিনোদন অনুষ্ঠান স্মাইল শো। প্রিয় দর্শক, চলুন শুরুতেই দেখা যাক কি কি আয়োজনে সাজানো হয়েছে এবারের স্মাইল শো। ভেসে আসা সুরের টানে এসো যাবো আজ দুঃখ ভুলে রঙিন ডানা মেলে এলো ঘরে ঘরে সবার তরে বর্ণিল আনন্দ আজকের এই মিলনায়তনে যারা উপস্থিত আছেন তারা হলেন ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের একদল ছাত্র ছাত্রী। ট্রাফিক জ্যামে নাকাল, রাস্তায় বের হলেই কারণে অকারণে উচ্চ শব্দে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের উচ্চ শব্দে হর্ন আমাদের চারদিকের পরিবেশ নষ্ট করছে। চারদিকেই কারণ ছাড়াই শব্দ দূষণে আমরা বিরক্ত সবাই। কারণ ছাড়া অহেতুক বিষয়ে কানাকানি হলেও ট্রাফিক জ্যাম এবং মাত্রাতিরিক্ত শব্দ দূষণ নিয়ে কারো মধ্যে কোনো প্রকার কানাকানি নেই। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের শুরুতেই থাকছে শব্দ দূষণ নিয়ে একটি প্রতিবেদন। আমি আপনাদের মনের থেকে অনেক দূরে, অথচ কানের খুবই কাছের জিনিস। হ্যাঁ, শব্দ আমাকে বড় করতে করতে আপনাদের খপ্পরে পইরা এখন আমার নাম হয়েছে শব্দ দূষণ। কিন্তু আপনাদের আচরণ ও হাবভাবে মনে হয় এইটা শব্দ দূষণ নয়, যেন শব্দ ফ্যাশন। তবুও বর্তমানে শব্দের দুরবস্থা সহ্য করতে না পাইরা আমি নিজেই স্তব্ধ। রাজধানী ঢাকা নগরীর কাণ্ডজ্ঞানহীন শব্দ দূষণের অবস্থা মারাত্মক। প্রত্যেকের কানে শ্রবণ শক্তির একটি নির্দিষ্ট মাত্রা আছে। এই মাত্রার বেশি আকারের শব্দ যদি কানের ভেতর হরদম আপ ডাউন করতে থাকে, তাইলে সেটা হবে অতিরিক্ত শব্দের অত্যাচার। এই শব্দ দূষণের উৎসগুলোর মধ্যে আছে বাস, মিনিবাস, ট্রাকে ও হাই পাওয়ার হাইড্রোলিক হর্ন, প্রাইভেট কারের কারণ ছাড়াও মাত্রাতিরিক্ত হর্ন এবং ত্রুটিপূর্ণ মান্ধাত্তার আমলের ইঞ্জিনের উচ্চমাত্রার গগনবিদারী শব্দ। হাইড্রোলিক বা নিউমেটিক হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। আইন ও নিয়ম কানুন ঠিক মতো মাইনা চললে কানের এই চির দুশ্মন হাইড্রোলিক হর্ন কেউ কি বাজাইতে পারে? বিজ্ঞানীদের মতে মানুষের জন্য শব্দ সহনীয় মাত্রা সর্বোচ্চ ৪৫ ডেসিবেল, আর ঢাকা শহরের সর্বোচ্চ শব্দ দূষণ ৭৫ ডেসিবেল, গড়ে ৬৭ ডেসিবেল। এই বিকট শব্দে কোনো ভিটামিন নাই। এইটা শরীরের জন্য ব্যাপক ক্ষতিকর। অতিরিক্ত শব্দ দূষণে মস্তিষ্কে ঝাঁকি লাগে, মাথা ঘুরায়, অভ্যন্তরীণ রক্তপাত হয়, নিউরোকোষগুলো ভেঙে যায়, উৎকট শব্দে হার্টবিট বাড়ে। এই ভয়াবহ শব্দ দূষণ পাকস্থলী, যকৃত, প্লীহা এবং হার্টের জন্যও ডেঞ্জারাস। মনে রাখবেন, শব্দ দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করার এইটাই সময়। প্রিয় দর্শক, এই তো দেখলাম কারণে অকারণে শব্দ দূষণের বিভিন্ন উৎস। আর কারণে অকারণে গাড়ির হর্ন বেজেই চলেছে। কারণে অকারণে হর্ন দেন এমন একজন প্রাইভেট কার চালকের সাথে এখন আমরা কথা বলবো, দেখি কেন তিনি হর্ন দেন। কই আসুন আসুন আসুন। এখানে শব্দ দূষণ করেন না, গান গাওয়ার জন্য আপনাকে ডাকা হয় নাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আমরা কথা বলতে চাই। এটা আবার কি কথা বলেন ভাই? গাড়ি চালানো ছাড়া তো আমার আবার কি গুরুত্ব আছে? কি গাড়ি চালান? গাড়ি ওই যে সব তাই চালা, যখন যেটা পাই আর কি, তখন প্রাইভেট কার চালাচ্ছে।
আচ্ছা, জি। আপনি জানেন কি আমাদের চারপাশে এই যে শব্দ দূষণ তার কারণে সমস্যা দেখা দিচ্ছে, আপনি কি মনে করেন না যে এর জন্য আপনারাই দায়ী? কারণ একটু হাইচলে হাসে কি হাসে কি? হাসবো না ভাই, হর্ন ছাড়া গাড়ি চালানো যায়? কেন চালাবেন না? হর্ন ছাড়া আপনি গাড়ি চালিয়ে দেখুন, গাড়ি চলবে। হর্ন বাজানোর মধ্যে একটা আনন্দ আছে, তালে তালে হর্ন দিয়ে যখন গাড়ি চালায় নিজের একটু ড্রাইভার মনে হয়। আর আপনার কথা মতো গাড়ি চালালি তো ঠেলা গাড়ি চালাচ্ছে এরকম মনে হয়। শোনেন, ঘটনা হচ্ছে আমি যত জোরে হর্ন দেবো পাবলিক তত জোরে সাইড দেবে, আমি তত জোরে নিশ্চিন্ত মনে গাড়ি চালাই দেবো, বুঝলেন না? আপনার এই অহেতুক হর্ন বাজানোর কারণে তো প্রত্যেকেরই কম বেশি কানের সমস্যা হচ্ছে। ওরে ভাই, কানের সমস্যা হচ্ছে সে পাবলিকের হচ্ছে, আমার সমস্যাটা কোন জায়গায়? আপনার ছেলেমেয়েরাই কি রাস্তাঘাটে চলাফেরা করে না? যেখানে শব্দ দূষণের কারণে একদিন আপনি নিজেই দেখবেন যে কানে কম শুনছেন। মানে ওই শব্দ দূষণ, ওরে ভাই ভালো কথা মনে করে দিয়েছেন ভাইজান, মানে সে তো ভালো কথাই কইছেন। পথচারী যেখানে আমিও তো সেই জায়গা, তা দুদিন পরে যদি কানে না শুনি তাহলে তো বিপদে পড়িয়ে যাবো। ভাইজান ভালো কথা আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন আপনি কি আর হর্ন দেবেন? ও ভাইজান, আমি আর জীবনে হর্ন দেবো না, এবং আমার বন্ধু বান্ধব যে কয়জন আছে সবারই খবর সাবধান, গাড়ি চালাবি আস্তে আস্তে, নো হর্ন, ছেলে মেয়ের ক্ষতি হবে। ওরে ভাইজান ভালো কথা কইছেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই জিনিসটা একটু মেনে চলেন, গাড়ি যেন গাড়ির মতোই চলে, গাড়ি যেন আপনাকে না চালায়। জি ভাইজান, জি ভাইজান, আসি। ওকে, দর্শক বন্ধুরা আসুন এই ব্যাপারে আমরা প্রত্যেকেই সচেতন হই। আহা, আপনার রাস্তা এত দেরি হলো কেন? দেরি কই? আরে বাইরে যেই পরিমাণ জ্যাম, তারপরে তো এরে ওরে ঠেইলা ঠুইলা মনে করেন চিপা দিয়ে তাড়াতাড়ি আইছি, যারে বলে শর্টকাটে মারছি আর কি। শর্টকাটটা কিসের? আপনি শর্টকাট কিভাবে আসলেন? মানে মোটরসাইকেল চালায় আইছি, মানে মিরপুর থেকে এখানে আসতে যায় রাস্তায় নাইমা দেখি কি পরিমাণ জ্যাম রে ভাই। তারপর বুদ্ধি কইরা করছি কি মোটরসাইকেলটা ওই যে ফুটপাতের মধ্যে উঠাই দিছি, তারপর এরে ওরে প্যাপু মাইরা এদিক ওদিক সরাইয়া ধাক্কা ধাক্কি মাইরা মনে করেন আইছি। আর এই দেশের জনগণ যে বেকুবের বেকুব, আরে ভাই আমি আইল্যান্ডের উপর গাড়িটা চালাই আইতাছি, হর্ন দিতাছি, তুই একটু সাইড দে না, জমিদারের মতো আইটা যাইবো, দিছি কয়েকজনে লাগাইয়া। তারপর মনে করেন কিছু দূর আইতে দেখি সিগন্যাল, মানে ট্রাফিক এমনি খারাপ হয়েছে, কে মানে হারে এমনের কথা ফুট করে দেখছি লাল লাইট জ্বলা লইছে, আমার লিগে কোনো লাল লাইট নাই, সবই আমার লিগে সবুজ লাইট। আপনার সাথে আমার এই বিষয় নিয়ে কথা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, কোন সুস্থ মানুষ কি এই কাজ করতে পারে যে ফুটপাথ হচ্ছে মানুষ হাঁটার জন্য, সেই ফুটপাথ দিয়ে আপনি মোটরসাইকেল চালিয়ে আসছেন, আবার বলছেন জোর জোরে হর্ন দিয়ে আসছেন, আবার বলছে মানুষ কি বোকা, আমি জোরে হর্ন দিচ্ছি মানুষ সরে না। আপনি সরে যাওয়ার কথা ছিল না? আপনি শর্টকাটে মারার লেগেই তো হুন্ডা কিনছি, বুঝেন না কেন? একটা পরিষ্কার কথা বলি ভাইরে, গাড়ি চালানোর জন্য হচ্ছে রাস্তা, মানুষ হাঁটার জন্য হচ্ছে ফুটপাত, আপনি মোটরসাইকেল চালানোর জন্য নয়। আপনি যেভাবে দাপটের সাথে বললেন আপনি ফুটপাত দিয়ে মোটরসাইকেল দিয়ে হর্ন দিয়ে চালিয়ে আসছেন এবং হর্ন দিয়ে মানুষ সরিয়ে আসছেন, এই অধিকার কিন্তু আপনার নাই। আমি খুব লজ্জিত। দেশের ফুটপাতগুলো এখন আর পথচারী চলাচলের জন্য নেই, ফুট ওভার ব্রিজ আর ফুটপাতে হয়েছে অসংখ্য দোকান। মানুষের চলাচলের জায়গা এত ছোট যে এর জন্য সাধারণ মানুষ যারা পথযাত্রী তারা রাস্তায় নেমে আসেন, ফলে ঘটছে নানান ধরনের দুর্ঘটনা। এক্ষেত্রে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। প্রিয় দর্শক, এখন শরৎকাল, তবুও শরতের সাদা কাশফুল আর সাদা মেঘের ভেলায় দুলে দুলে কখনো প্রকৃতির কোলে নেমে আসে রিমঝিম বৃষ্টি। আর এই বৃষ্টির গান নিয়ে এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা, এবং তার সাথে নৃত্যে অংশগ্রহণ করবে ট্রমা সেন্টারের শিক্ষার্থীরা। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জোড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমকানা দেরে না, ধিমকানা বাজে ধিমকানা বাজে ধিমকানা দেরে না, ধিমকানা বাজে ধিমকানা বাজে ধিমকানা দেরে না। যাও বলো তারে মেঘের
দর্শক বন্ধুরা, বৃষ্টির গান শুনলাম এবং সাথে নাচ দেখলাম। আমি জানি না এই মুহূর্তে বাংলাদেশের কোনো অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা। যদি নাও হয়ে থাকে, দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আমাদের সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবারে ভিন্ন একটি প্রসঙ্গে আপনাদের সাথে এখন আমরা কথা বলবো। মৃত্যু মানেই চিরতরে চলে যাওয়া নয়, মৃত্যুর মধ্য দিয়ে কীর্তিমান মানুষদের শারীরিক উপস্থিতি বিলীন হয় মাত্র। কর্ম আর সাফল্য তাদেরকে সবসময় বাঁচিয়ে রাখে কোটি মানুষের অন্তরে। তেমনি এক কীর্তিমান মানুষ বাংলাদেশের আব্দুল আলিম। গত 5ই সেপ্টেম্বর লোকসঙ্গীতের প্রাণপুরুষ আব্দুল আলিমের ছিল 40তম মৃত্যুবার্ষিকী। জীবদ্দশায় বাংলাদেশের লোকসঙ্গীতকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন আব্দুল আলিম। ছোটবেলা থেকেই গানের প্রতি তার ভালোবাসায়, গানের প্রতি তার আগ্রহ প্রকাশ পায়। একসময় গান করতে করতে কবি কাজী নজরুল ইসলামের সাথে তার পরিচয় ঘটে। তার গান শুনে মুগ্ধ হন কবি। 1948 সালের 9ই আগস্ট আব্দুল আলিম প্রথম বেতারে গান শুরু করেন। এই মাটির গানকে স্থায়ীভাবে বেছে নেন আব্দুল আলিম। পল্লী গান ছাড়াও ইসলামী গানে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। 1952-53 সালে আব্দুল আলিম কলকাতায় বঙ্গীয় সংস্কৃতি সম্মেলনে গান গেয়ে দেশের বাইরে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেন। আব্দুল আলিমের প্রায় 500 গানের রেকর্ড রয়েছে এবং বাংলাদেশ বেতার স্টুডিও রেকর্ডেও তার প্রচুর গান সংগ্রহে রয়েছে। জীবদ্দশায় এবং মরণোত্তর জাতীয় পুরস্কার সহ আব্দুল আলিম পেয়েছেন বেশ কিছু পুরস্কার এবং সম্মান। প্রিয় দর্শক, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের রয়েছে অনেকগুলো বিখ্যাত গান যেগুলো মানুষের মুখে মুখে বাজে। আমি সেই গানগুলোর কথা নিজে না বলে তার কন্যাকে এখানে এখন মঞ্চে আমন্ত্রণ জানাবো। তিনি হচ্ছেন নুরজাহান আলিম। সেই বিখ্যাত গানগুলোর মধ্য থেকে আমরা কিছু গান আপনার কাছ থেকে শুনতে চাই। বাদাম তুইলা কোন দূরে যাও চইলা নাইয়া রে নায়ে বাদাম তুইলা কোন দূরে যাও চইলা। আচ্ছা, এই গানটি যে আপনি গাইলেন, এটা কোন সময়কার গান আপনার কি মনে আছে? আপনি আসলে আমার বাবার স্মৃতি বলে আমার কিছু নেই, হয়তো আমি মার কাছ থেকে শুনেছি অনেক কিছু। মৃত্যুর পরে? হ্যাঁ, তো আমি আসলে সেরকম কিছু আমার স্মৃতিতে নেই। তবে বাবা যখন এখানে বাংলাদেশে চলে আসে, সেই সময় যখন খুব লোকসঙ্গীতের ভাটা মানে ছিল, তখন ওই সময় এই গানগুলো করেছিলেন এবং এই গানটা সংগৃহীত আসলে অনেকে অনেকভাবে দাবি করে। আর একটা বিখ্যাত গান শুনি। একটি গান গাইছি। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। এই গানটা তো আমাদের চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। এটি অবাঞ্ছিত ছবির গান। অবাঞ্ছিত ছবির গান। অনেকগুলো গান খুব বিখ্যাত, জনপ্রিয়। আরো কিছু গান সব আছে। সখীরে পার করিতে নিব আনা, এই গানটি আছে। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। আপনি এখন কি করেন? আপনি কি গান বাজনা করছেন? আমি গান করছি। ইতিমধ্যে আমার একটি নতুন মৌলিক অ্যালবাম বেরিয়েছে। আমি সেই অ্যালবাম থেকে আমরা একটা গান শুনবো। দর্শক, আমাদের সামনে এখন একটি গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের কন্যা নুরজাহান আলিম। তুই যে আমারে মনের পাখি তোরে বেঁধে রাখি, তুই যে
পাখি আমার পরাণের পরাণ মনের ঘরে একেটাই যায় ওরে নীল শহরে তুই যে সখা দেখবি শুধু আমার দেখা ওরে মরণ কালে বন্ধু যেন তোমার পাশে থাকি তুই যে আমারে মনের পাখি তোরে বেঁধে রাখি তুই যে আমারে মনের পাখি তোরে বেঁধে রাখি নিশিরাতে মায়ার ঘরে প্রেমাঙ্গিনায় রাখি তোরে পরাণের রসিয়া বন্ধু আমার অন্তরেতে যাই বারে বার ওরে এক পলকে না দেখিলে ভাসে দুটি আঁখি তুই যে আমারে মনের পাখি তোরে বেঁধে রাখি তুই যে আমারে মনের পাখি তোরে বেঁধে রাখি বন্ধু তোর স্বপ্নের ঘরে একটু জায়গা দে না মোরে বন্ধু তোর স্বপ্নের ঘরে একটু জায়গা দে না মোরে কেন বোঝো না প্রীতি তুই যে আমারে মনের পাখি তোরে বেঁধে রাখি তুই যে আমারে মনের পাখি তোরে বেঁধে রাখি দর্শক মণ্ডলী, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আমাদের এই অনুষ্ঠানে আমরা দেখাবো, সেটি হচ্ছে অটিজম, একটি জন্মগত সমস্যা। মায়ের গর্ভে যখন মস্তিষ্কের প্রসার ঘটাতে যখন পূর্ণতা পায় না বা পূর্ণতা পেতে বাধাগ্রস্ত হয়, সেসব শিশুরাই অটিস্টিক হয়ে থাকে। এই সব শিশুদের বুদ্ধিমত্তা খুবই কম হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অটিস্টিক শিশুরা গণিত, সঙ্গীত বা অন্যান্য বিষয়ে যেমন ছবি আঁকা এইসব বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। আজকে আমরা স্মাইল শোতে সেরকম একজন শিশু অঙ্কন এবং তার বাবা অরবিন্দ দাসকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, তার কি সমস্যা আপনি বলুন তো, আপনি তার বাবা? ওর হচ্ছে সে অটিস্টিক বেবি। অটিস্টিকের কারণে যে জিনিসটা হয় যে মস্তিষ্কের স্বাভাবিক যে বিকাশগুলো ঘটে সেটা হয় না, বিলম্বিত হয়, কারো ক্ষেত্রে ঘটে না। তারা খুব হাইপার অ্যাক্টিভ হয়, তারা নিজেদের মধ্যে নিজেদের জগতে থাকে, তাদের কোনো বন্ধু থাকে না, কন্ট্রোল করা খুব কঠিন হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসার ক্ষেত্রে এটা অত্যন্ত একটা কষ্টসাধ্য বিষয়। আপনি আপনার সন্তানকে কি থেরাপি দিচ্ছেন? নির্দিষ্ট তো যখন যেমন অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, আই কন্ট্যাক্টে তার চোখে তাকায় না, এবার সমস্ত মানে মোটামুটি 8-10টা থেরাপি দিলাম। পরবর্তীতে আমরা মিউজিক থেরাপি দিয়েছেন। সে কি আগে কথা বলতে পারতো? আড়াই বছর আগে সে কথা বলতে পারতো না, কিন্তু মিউজিক থেরাপি পাওয়ার পর থেকে সে অনেকটা। মিউজিক থেরাপি বলতে কি, মানে তাকে গান শেখান বা গানের রেওয়াজ করা, গানের স্কেলগুলো সে ধরতে পারে, লয়গুলো সে ধরতে পারে। আচ্ছা, যে কোনো গান শুনে কি সে গানের স্কেল কি তালে কি লয়ে গাচ্ছে সেটা বলে দিতে পারবে? সেটা বলে দিতে পারবে, এই টোনটা স্কেলে হচ্ছে, এই স্কেলে। নিজে কম্পোজ স্কুলে তার সাথে ছেলেমেয়েরা কি ধরনের ব্যবহার করে? স্বাভাবিক নয়, যার কারণে সে শুধু পরীক্ষাগুলো দেয়
আর অন্য সময় ক্লাস বাড়িতে করা থাকে সম্ভব হয় না। বাড়িতে আপনারা দেখাশোনা আমরা করেন তাকে। দেখাশোনা করি। আচ্ছা, আমরা এখানে আমাদের এখানে ছাত্রছাত্রীরা আছে আজকে অনেকেই, আমরা বলতে চাই অটিস্টিক শিশু বা ডিসেবল আরও যারা আছেন, আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে প্রতিবন্ধী বা অটিজমের শিকার। যেমন আমার মুখস্থ হয় না, বা আমি অন্য কিছু করতে পারি না, বা আমি ইংরেজিতে ভালো না, বা আপনি ভালো না, বা আপনি অঙ্কে কাঁচা। তার মানে এইটাও এক ধরনের প্রতিবন্ধকতা, সবার সব কিছু সমান না। সো আমাদের আশেপাশে যারা অটিস্টিক শিশুরা আছে, প্লাস প্রতিবন্ধীরা আছে, ডিসেবলরা আছে, তাদের প্রত্যেকের প্রতি আমরা যত্নবান হবে এবং সদয় হবে এবং স্বাভাবিক আচরণ করার চেষ্টা করব। আজকে আমার পাশে অঙ্কন আছে, অঙ্কনের এক্সট্রা কিছু কোয়ালিটি আছে আমরা আশা করি, সেটি আমরা এখন আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। 1997 সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার জন্ম। 1997 সালের জুলাই মাসের 15 তারিখ কী বার ছিল? মঙ্গলবার। এটা কি ঠিক? উত্তর সঠিক হয়েছে। 2015 সালের জুলাই মাসের 3য় বুধবার 15 তারিখ। 15 তারিখ, উত্তর সঠিক, উত্তর সঠিক। আচ্ছা, অন্য প্রসঙ্গে যাই। এখানে আপনাদের কার জন্ম তারিখ এবং দিনটা মনে আছে? জন্মদিন কি বার সেটা কার মনে আছে? জন্ম তারিখটা বলবেন। জন্ম তারিখ কবে? 19 ডিসেম্বর 1998। 19 ডিসেম্বর 1998, ঠিক আছে। সেই দিন কি বার ছিল? শনিবার। হ্যাঁ, সঠিক হয়েছে। উত্তর সঠিক, উত্তর সঠিক। আমার জন্ম 8 আগস্ট 1995। 8 আগস্ট 1995। মঙ্গলবার। মঙ্গলবার কি সঠিক? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। 1997 সালের নভেম্বরের 4 তারিখ। 1997 সাল নভেম্বর 4 তারিখ। 1997 সালের নভেম্বর 4 তারিখ। হ্যাঁ, কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। হ্যাঁ, সঠিক হয়েছে। উত্তর সঠিক, উত্তর সঠিক। 2025 সালের 21শে ফেব্রুয়ারি কি বার? শুক্রবার। শুক্রবার। দেখতো সঠিক হয়েছে। উত্তর সঠিক। যে কোনো গান শুনেই সেই কোন স্কেলে সেই গানটি সেটা বলে দিতে পারে। আমরা একটা দেশাত্মবোধক গান গাইতে তাকে অনুরোধ করব। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অঙ্কন এবং তার বাবাকে অনেক ধন্যবাদ। আসলে অঙ্কনের যে প্রতিভা আমরা দেখেছি সেই আপনারাও সেটা দেখেছেন। দর্শক বন্ধুরা, স্মাইল শোর এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, সাহিত্যিক কিংবা সাংবাদিকরা ছাড়াও আরো অনেকেই আছেন লেখালেখি করেন, তবে সবার লেখা কিন্তু সাহিত্যের মর্যাদা পায় না। আজ আমরা পেয়েছি এমন একজনকে যিনি সব সময় লেখালেখি করেন, আত্মস্বীকৃত মুদ্রা লেখক। অর্থাৎ আমাদের দেশে সব ধরনের কাগজের নোটে, টাকার নোটে তিনি রকমারি লেখা লিখে ভীষণ আনন্দ পান। একজনের সাথে এখন কথা বলবো, যিনি সবসময় টাকার উপর লেখালেখি করেন। জি প্লিজ আসুন 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 আসুন। একটা গান লিখো আমার জন্য। আসসালামু আলাইকুম। আপনি কি করেন? আমি জি আমি লিখি। লিখেন? জি। কি লিখেন? এই যে টাকা আছে না, টাকার উপরে আমি লিখি, ভীষণ আরাম পাই। টাকার উপর কতদিন যাবত লিখছেন? আমি মনে করেন যে ভাইয়া আমি প্রায় 10-12 বছর হলো আমি বিভিন্ন টাকার উপরে লিখছি। এই 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, মানে যা পাই আমি লিখি। হয়েছে কি জানেন ভাইয়া, আমার একটা পুরনো বন্ধুর সাথে আমার প্রায় 10-12 বছর আগে দেখা। তো ওর কাছ থেকে আমি অ্যাড্রেসটা নেব, অ্যাড্রেসটা লেখার দরকার। আমার কাছে লেখার জন্য কোনো কাগজ নাই, আছে শুধু একটা 10 টাকার নোট আর একটা কলম। ওই 10 টাকার নোটের উপর অ্যাড্রেসটা আমি লিখলাম। লিখতে গিয়ে এত আরাম পাইছি, এত আরাম পাইছি যে লেখা আমি সাথে আমি লেখাই যাই। বাহ 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 বাহ। কিন্তু এই টাকার উপর লেখা তো খুবই ক্ষতিকর। খুবই ক্ষতিকর না? জানেন, আমিও না ভেবেছি খুব ক্ষতিকর, কিন্তু অনেক লাভও আছে।
কেমন? হ্যাঁ, লাভ আছে তো। এই মনে করেন ওই ছোটবেলায় যখন ওই স্কুলে পরীক্ষা দিতাম, এই দুইটা 500 টাকার নোটের উপরে নকল লেখা নিয়ে যাইতাম। এরপর মনে করেন যে ওই নকল সারে দেখা ফেলাইলেও ধরতে সাহস পাইতো না, টাকাটা নিতেও সাহস পাইতো না। কারণ ওই 500 টাকার নোট নিলে অন্যান্য স্টুডেন্টরা আবার ভাববো স্যার বুঝি আমার কাছে নকলের ঘুষ নিতেছে। আচ্ছা, এটা তো আপনি আপনার আনন্দের ঘটনা বললেন, দুঃখের কোনো ঘটনা কি আছে? দুঃখের ঘটনা না, এরকম ঘটনা তো আরো আছে। মনে করেন যে এই যে আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম। আচ্ছা আচ্ছা। তো ওই মেয়েটার সাথে আমি যখন প্রেম করতাম, ওই মেয়েটাকে আমি টাকার উপরে প্রেমপত্র লিখে পাঠাতাম। আচ্ছা। ও আবার অন্য একটা টাকার উপরে উত্তর লিখে আমারে পাঠাইত। মানুষ মনে করতো যে আমরা একজন আরেকজনের টাকা ধার দিতাছি আর নিতাছি। এটা যে প্রেমের সম্পর্ক, এটা তো বুঝতো না। টাকার উপর লিখে আপনি সফল হয়েছেন? জি, তা বলতে পারেন। মোটামুটি সফল হয়েছি, অনেক আনন্দও পাইছি। একটা আনন্দের ঘটনা বলবো। আনন্দ বলুন তো। বিরাট আনন্দ পাইছিলাম, বুঝছেন। একদিন এক লোকাল বাসে উঠছি, লোকাল বাসে উঠে যাইতেছে। মনে করেন যে আজকাল গাড়ি ঘোড়ার অবস্থা তো জানেন, এই চাপেন সরে নেই, ভিড়ের মধ্যে খাড়াই আছি, এমনি খাড়াই আছি। হঠাৎ দেখি কি যে আমার পিছন পকেটে একটা টান পড়তেছে। কি রে, কেডা রে, কেডা? ও বাবা, দেখি একজন ডাবল ভদ্রলোক আমার পিছন পকেট থেকে দুইটা 500 টাকার নোট টুক করে তুলে নিতেছে। আমি তো দেখে মনে করেন খাপ করে ধরে ফেলাইছি, দইরা যায় ফালাইছি না। এখন এই ভদ্রলোক আমার লগে তর্ক শুরু করছে, চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, আমি বলছি যে এই টাকা আমার। ও কয় না, আপনি মিছা কথা কইতেছেন। একদম বাস ভর্তি লোকের সামনে সে চ্যালেঞ্জ করে বসলো আমারে যে ওই টাকা যে আমার, তার কোনো প্রমাণ আছে? দেখেন কপাল, টাকার গায়ে তো আমি আগেই লিখে রাখছিলাম আমার নাম, আমার ঠিকানা, আমার মোবাইল নম্বর। সব লোকগুলারে মনে করেন আমি দেখাইছিলাম, এই দেখেন আমার নাম, আমার মোবাইল নম্বর, দেখেন দেখেন। যেই দেখলো না গণধুলাই কাহারে কয় কত প্রকার কি কি, মার 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 মার। এই প্রেমপত্র ছাড়াও টাকার আরো অনেক কষ্ট রয়েছে। টাকার কষ্টগুলো এখন আমরা শুনবো। 100, 200, 300, 400, 9। কই যান কাকা? কাকা কই, কাউরে তো দেখতাছি না। কে ডাকলো আমারে? আমি বাংলাদেশের টাকা। আপনার হাতে সুন্দর সুন্দর নোট দেখা ভালো লাগলো, তাই ভাবলাম একটু আলাপ করি, চিন পরিচয় হোক। আলাপের আগে একটু চিনা পরিচয় হওয়া ঠিক না? পরিচয়? 1971 সালে দেশ স্বাধীনের পরে সরকারি আকিকায় আমার নাম হয় টাকা। দেশের প্রথম নোট 1 টাকার নোট। জন্ম 1972 সাল 4 মার্চ। এরপর বিভিন্ন দেশে আমারে বানানো হয়। 1989 সালে গাজীপুরে প্রথম টাকশাল স্থাপিত হয়। আমার নাম টাকা, বুঝছেন কাকা? বুঝছি, আপনি তাহলে টাকা। জি, কিন্তু এক এক সময় আমি এক এক নাম ধারণ করি। ভিখারির হাতে গেলে হই ভিক্ষা, সন্ত্রাসীর হাতে গেলে হই সাদা, নেতার হাতে গেলে হই সালামি, হ্যাঁ, কমিশন দালালের হাতে গেলে হই কমিশন, শ্রমিকের হাতে গেলে হই মজুরি, চাকরিজীবীর হাতে গেলে হই বেতন, পোলাপানের হাতে গেলে হই অপচয়, আর তদবিরে হয়ে যায় ঘুষ। সব জায়গায় ঘুরতে ঘুরতে আমার নাই কোনো হুঁশ। এই বিষয়টা কি একটু খুলে কোন তো? কথায় আছে না, চাচা আপন প্রাণ বাঁচা, কিন্তু টাকা আপন প্রাণ বাঁচাইতে পারে না। এ আবার কেমন কথা? কেন? লেনদেনের টাকা দেখেন না, খন্ডে খন্ডে সেরা, পুরান নোট, রং করা নোট, জং ধরা নোট, সেরা নোট, আগুনে পোড়া নোট, পোকায় খাওয়া নোট, ইন্দুরে খাওয়া নোট, কত ধরনের ঝামেলা। এই আমগরে জাতীয় সমস্যা বানাইয়া আপনারাই শেষ। শেষ? তোমরা কেমনে করে শেষ হইলা একটু খুইলা কও তো। সবাই টাকারে কেমনে ঠেকাইয়া শেষ করে দেখেন না। টাকার উপরে কেউ পণ্ডিতি করে, টাকার উপরে কেউ স্বাক্ষর প্র্যাকটিস করে, টাকার উপরে প্রেমপত্র, মোবাইল নাম্বার, বাণী চিরন্তনী, সুখ দুঃখের কথা লেখে। আহারে, এই সব দেখা মনে হয় দেশে জানি কোনো কাগজ নাই, সব কথাই টাকার উপরে লেখে।
আর টাকারে মোসরাইয়া ভাস কইরা কি যে মজা, লুঙ্গির কোসায় শাড়ির গিট্টুর মধ্যে টাকারে ঢুকাইয়া তারা যে কি শান্তি পায়। টাকারে লুকায়া রাখা কিন্তু আরো ডেঞ্জারাস। ওয়ালের সিপায়, খাটের তলায়, পায়ের তলায়, মুজার ভিতরে বিভিন্ন জায়গায় টাকারে লুকাইয়া রাখে। আরে টাকারে বাঁচাইতে যায়া টাকারেই মাইরা ফালায়। আচ্ছা, তোমার এই সারা শরীরে মানে যে এত টাকা, এগুলো কি ওই ঈদের সালামি পেয়েছো? আরে না, আমি সারা বছর করি গোলামি। এইবারও প্রতি বছরের ন্যায় শত শত কোটি কোটি নতুন টাকার জন্ম হইব। ঠিক এক সপ্তাহ পরেই বিনা চিকিৎসায় আদমরা হইয়া ধুকে ধুকে ধুকতে ধুকতে আমার টাকা চলতেই থাকবো যে পর্যন্ত না মরি। দর্শক বন্ধুরা, টাকার ব্যবহারে আমাদের সকলকে যত্নবান হতে হবে, কারণ এই টাকা বা মুদ্রা আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি। তবে যাই হোক, আমাদের দেশে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা যে কোনো অসম্ভবকে টাকা দিয়ে সম্ভব করে ছাড়েন। তেমনি অসম্ভব প্রতিভার অধিকারী এক ব্যক্তির সাথে আমি এখন কথা বলবো। খুব ভালো, স্মাইল শোতে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। শুধু আমি কেন, আমরা সবাই কম বেশি এই গুণের অধিকারী হওয়ার জন্যই বেঁচে আছি। যেখানেই দেখিবে বাধা, সেখানেই ঢালিবে টাকা। টাকা ঢাললেই আপনার বাধা শেষ। যেমন ধরেন, আমি একটা অফিসে গেলাম, যার সঙ্গে আমার দরকার, তার সহকারী এসে আমাকে বলল বসতে হবে। কিন্তু এই বসা মানে কতক্ষণ বসা, একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। একটু ফ্রি হতেই ব্যাস ধরিয়ে দিলাম নগদ টাকা, আর সঙ্গে সঙ্গে পেলাম স্যারের দেখা। ঠিক আছে, মানে ওই যে গোপনে টাকা দেওয়ার বিষয়টা কোথায় বেশি প্রযোজ্য বলুন তো? সরি, আমার একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ, কি বললি? আমার কথা শোনার পরেও কাজটা করছে না? কয় কি? আরে একটা কাজ কর, 10,000 টাকা ওই লোকটার পকেটে ঢুকাইয়া দে, কাজ হইব না মানে তর 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 করে কাজ হয়ে দেবো, বুঝছস? আর শোন, বারে বারে ফোন দিয়ে আমার ডিস্টার্ব করিস না, আমি একটা অনুষ্ঠানে আছি। হ্যাঁ, ওকে, পরে কথা হবে, বাই। না 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 না, শুনি নাই, কিছু শুনি নাই। মানে তার মানে টাকার কর্মদক্ষতা যে কারো চাইতে বেশি? অবশ্যই বেশি, কেন নয়? আপনি যেখানেই যান, এই যে আপনি যে বলছিলেন যে টাকার একটা গোপনীয় ব্যাপার আছে, এই ব্যাপারটা হলো ধরেন ইন কেস অফ এমার্জেন্সি, এটা হতে পারে হাসপাতালে কিংবা রাস্তায় গাড়ি ধরলে, যেখানে যেখানে আপনার বাড়তি খরচ সেখানে আপনার বাড়তি সুবিধা। আর অনেকের মাঝে যদি আপনি আগে আগে সুবিধা পেতে চান, তাহলে সেখানে একটু খরচা বেশি হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। এই শুনুন, এই প্লিজ এইটা না করবেন না আপনার জন্য, মানে ওই যে ওইটাই, জাস্ট আমাদের এই সাক্ষাৎকারটা একটু বড় করে সুন্দর করে দেখাবেন প্লিজ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরো একটি পপ গান শুনবো, জমজমাট পপ গান। মঞ্চে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জানে আলম। ফুল থেকে পাপড়ি তুলে নিলে কেউ বলো তারে কি ফুল বলে, ওহ ফুল থেকে পাপড়ি তুলে নিলে কেউ বলো তারে কি ফুল বলে। নদী থেকে পানি যদি যায় সরে, কেউ বলো নদী কি বলে তারে। নদী থেকে পানি যদি যায় সরে, কেউ বলো নদী কি বলে তারে। তুমি ছাড়া এই বুকে নাই আর কেউ, তুমি ছাড়াই আমি যেন প্রাণহীন দেহ। তুমি ছাড়া এই বুকে নাই আর কেউ, তুমি ছাড়াই আমি যেন প্রাণহীন দেহ। ফুল থেকে পাপড়ি তুলে নিলে কেউ বলো তারে কি ফুল বলে, ফুল থেকে পাপড়ি তুলে নিলে। জোছনায় ভরে যায় মায়া বিয়ে রাত, ভালোবেসে মিশে যেতে হয়ে দিশে হারা।
সাগরের টানে ছুটে ঝরে না ধারা সূর্যের আলোটারে বুকে নিয়ে চাঁদ জোছনায় ভরে দেয় মায়াবী রাত ভালোবেসে মিশে যেতে হয়ে দিশে হারা সাগরের টানে ছুটে ঝরে না ধারা বৃষ্টির সীমানায় হৃদয়ের মোহনায় সুখ এসে ভরে যাবে তোমায় পেলে বৃষ্টির সীমানায় হৃদয়ের মোহনায় সুখ এসে ভরে যাবে তোমায় পেলে বহু ফুল থেকে পাপড়ি তুলে নিলে কেউ বলো তারে কি ফুল বলে ফুল থেকে পাপড়ি তুলে নিলে আমার এই বুকে আছে একটাই মন সেই মন জুড়ে আছো তুমি সারাক্ষণ বড় বেশি ভালোবাসা পেতে চাইব তুমি শুধু দিতে পারো এক মুঠো সুখ আমার এই বুকে আছে একটাই মন সেই মন জুড়ে আছো তুমি সারাক্ষণ বড় বেশি ভালোবাসা পেতে চাইব তুমি শুধু দিতে পারো এক মুঠো সুখ তুমি যদি পাশে রাও জীবনের সাথী হও স্বপ্নকে সাজাবো দুজনে মিলে তুমি যদি পাশে রাও জীবনের সাথী হও স্বপ্নকে সাজাবো দুজনে মিলে ফুল থেকে পাপড়ি তুলে নিলে কেউ বলো তারে কি ফুল বলে বহু ফুল থেকে পাপড়ি তুলে নিলে কেউ বলো তারে কি ফুল বলে নদী থেকে পানি যদি যাই সরে কেউ বলো নদী কি বলে তারে নদী থেকে পানি যদি যাই সরে কেউ বলো নদী কি বলে তারে তুমি ছাড়া এই বুকে নাই আর কেহ তুমি ছাড়া আমি যেন প্রাণহীন দেহ তুমি ছাড়া এই বুকে নাই আর কেহ তুমি ছাড়া আমি যেন প্রাণহীন দেহ ফুল থেকে পাপড়ি তুলে নিলে কেউ বলো তারে কি ফুল বলে ফুল থেকে পাপড়ি তুলে নিলে আসুন সবাইকে মিলেই বাঁচতে শিখি সবাইকে নিয়েই হাসতে শিখি তবেই সার্থক হবে আমাদের এই স্মাইল শো দর্শক বন্ধুরা আমাদের কাছে আপনাদের মতামত জানিয়ে ইমেল করতে পারেন smileshow07@yahoo.com আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন শুভরাত্রি শুভ বিদায় এলো ঘরে ঘরে সবার তরে বর্ণিল আনন্দ Smile Show.